10ই জুন বৃহস্পতিবার রাত 8টায় অনিমেষ করাচ্ছে রিটার্স পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঢাকায় আবারও করোনার ভুয়া সনদ, 4 ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর। করোনা বাড়ায় 163 ইউপি এবং 9 পৌর নির্বাচন স্থগিত। কিছু লোক ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করছে বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে 50টি মডেল মসজিদ উদ্বোধন। সিলেটে 42,000 ভবনে ভূমিকম্প সহনশীলতা পরীক্ষার সিদ্ধান্ত। প্রথম ধাপে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সমীক্ষা। সীমান্ত জেলাগুলোতে সংক্রমণ বাড়ায় ক্রমান্বয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। মৃত্যু 13,000 ছুঁই ছুঁই। এই অবস্থায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে না পারলে রোগীর চাপে চিকিৎসা ব্যবস্থায় বিপর্যয়ের সংখ্যা চিকিৎসকদের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে একদিন আরও 2,576 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বেড়েছে রোগী শনাক্তের হারও। প্রাণ গেছে 40 জনের। 510টি ল্যাবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 19,447 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,576 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.25%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,20,395 জনে। করোনায় আরও 40 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 31 এবং নারী 9 জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি চট্টগ্রাম বিভাগে 12 জনের এবং খুলনা ও রাজশাহীতে 8 জন করে। এ নিয়ে মোট প্রাণহানি হল 12,989 জনের। এক সপ্তাহে করোনা বেড়েছে 4%। চিকিৎসকদের সংখ্যা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে চিকিৎসা সংকটে পড়তে পারে দেশ। যদি এরকম বাড়তে থাকে পরে তো হাসপাতালে দেখবেন যে বেড পাওয়া যাবে না, আইসিইউ পাওয়া যাবে না, অক্সিজেন কম পড়বে। ইন্ডিয়াতেও যে অবস্থাটা হয়ে গেছিল, আমরা তো মনে করি আল্লাহ না করুক এই অবস্থা যেন আমাদের দেশে না হয়। সেই জন্য সর্বস্তরের জনগণকে সচেতনতা যেমন জরুরি, তাদের এটা নাগরিক দায়িত্ব, এটাই তাদেরকে বুঝাইতে হবে এবং বুঝাতে যারা বুঝতে চায় না তাদেরকে বুঝাইতে যেন বাধ্য করা হয়, তারা তাদের মানতে বাধ্য করা হয়। এর জন্য কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা চালাতেই হবে আমাদের। সুস্থ হয়েছেন আরও 2,061 জন। এ নিয়ে মোট সুস্থ 7,59,630 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ, এবং খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডাক্তার সুহাস রঞ্জন হালদার। শুরুতে আমি ডাক্তার সুহাস রঞ্জন হালদারের কাছে একটু যেতে চাই। ডাক্তার সুহাস রঞ্জন হালদার, খুলনার পরিস্থিতি এখন কি? করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে আপনাদের কি ধরনের সংকট এখন দেখা দিচ্ছে? সম্ভবত ডাক্তার সুহাস আমার কথা শুনতে পাচ্ছেন না। আমি বেনজির আহমেদ আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসকরা বলছেন যে তাদের সংকট অনেক বেশি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, যে সেখানে যে হারে রোগীর চাপ বাড়ছে, এই হারে বাড়তে থাকলে তাদের পক্ষে চিকিৎসা সুষ্ঠুভাবে দেওয়া সম্ভব হবে না। সেই ক্ষেত্রে এখন কি করণীয়? চিকিৎসার যে ব্যবস্থা সেটা কিন্তু খুব যে ভালো তা না। আর যদি আপনি ছোট ছোট জেলা শহরগুলো বলেন, যেগুলো সীমান্তবর্তী অনেকগুলো শহরই আছে, সেখানে কিন্তু এটা গেলে খুবই অপ্রতুল, খুবই এত অপ্রতুল যে আসলে তারা যেটুকু করছেন সেটা তাদের সাধ্যের বাইরে দিয়ে করছেন। যেমন ধরুন চাঁপাইনবাবগঞ্জের কথা যদি আমরা প্রথমে ধরি, চাঁপাইনবাবগঞ্জের কিন্তু চিকিৎসা মূলত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। কারণ ওই হাসপাতালে তেমন কোনো, ধরুন একজন হয়তো মেডিসিন স্পেশালিস্ট আছেন, আর কোনো মেডিসিন স্পেশালিস্টই নেই। এরকম একটা রোগকে চিকিৎসা করতে হলে আমাদের যে বিশেষজ্ঞদের দরকার, সেটা একজনের দিয়ে হবে না, সেটা রীতিমতো একটা টিম লাগবে। কারণ এটা আপনি জানেন যে 24 ঘন্টা এখানে সেবা দিতে হয়। তো সুতরাং সীমান্তবর্তী সবগুলো জেলা নিয়েই আমাদের চিন্তা যে এখানে দুটো ঘটনা ঘটবে। একটা হলো ওখানে সেবা ভালো নিশ্চিত করা খুবই কঠিন। দ্বিতীয়ত, সেটা যদি হয় তাহলে রুগীরা দিকবিদিক জ্ঞান হারিয়ে বিভিন্নখানে যেতে থাকবেন। ধরুন পার্শ্ববর্তী জেলা যেখানে একটু ভালো আছে, ধরুন যেমন হচ্ছে রাজশাহীতে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর থেকে রাজশাহীতে যাচ্ছে, ঠিক একইভাবে খুলনার সীমান্তবর্তী জেলাগুলো থেকে খুলনায় যাবে। তখন হবে কি, এই বড় শহরগুলোতে এই সংক্রমণটা আসবে। এবং আপনি জানেন বড় শহরগুলোর সাথে
ঢাকা থেকে শুরু করে দেশের অন্যান্য জায়গাগুলোর এখনো কিন্তু আন্তজেলা গণপরিবহন চালু আছে। তাহলে এই সংক্রমণ আবার দেশের অন্যান্যখানে যাবে। তার মানে যে আমাদের সীমান্তবর্তী জেলাগুলোতে চিকিৎসার যে অপ্রতুলতা তার বহুমাত্রিক আপনার ফলাফল আছে, যেটা সেখানে একদিকে যেরকম রোগীদের জন্য সমস্যা হবে, তাদের জীবন ঝুঁকিতে পড়বে, চিকিৎসকরা অনেক স্ট্রেসড হবেন, সেবাদানকারীরা নানামুখী সমস্যায় পড়বেন। এবং এটা সমাধান করার জন্য আমাদের আসলে কেন্দ্রীয় পর্যায় থেকে, অর্থাৎ আমি বলছি মন্ত্রণালয় অথবা অধিদপ্তর থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। যেমন ধরেন সাপোর্ট হতে পারে তাদের নানা ধরনের ওষুধপত্র যেন ঠিক মতো থাকে সেটা সার্বক্ষণিক নজরদারি করা। যেমন ধরেন হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে অন্য যা কিছু দরকার সেগুলো ওখানে যেন পর্যাপ্ত থাকে। প্রয়োজনে ঢাকা থেকে বিশেষজ্ঞ যারা আছেন করোনা চিকিৎসায় গত 1-1.5 বছর ধরে যারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন তাদেরকে ওখানে পরামর্শক হিসেবে নিয়ে যাওয়া, যে তারা সুপারভাইজ করবেন অন্যদের, অন্য ডাক্তার যারা আছেন তাদেরকে এ ব্যাপারে পরামর্শ দেবেন। এমনকি এমনও হতে পারে যে অন্যান্য খান থেকে ডাক্তার, নার্স ওখানে আপাতত ওখানে ডেপুট করতে হবে, যাতে করে এই চাহিদাটা তারা মেটাতে পারেন। এমনকি আমাদের যারা অধিদপ্তরের উদ্ধত কর্মকর্তাগণ আছেন, ডিজি মহোদয়, এডিজি মহোদয়গণ, তারাও যদি ওই এলাকাগুলোতে দায়িত্ব নেন বা যান, তাহলে হয়তো এই সমস্যাটা কিছুটা হলেও তারা মানে দিক নির্দেশনা দিতে পারবেন, সমাধান করতে পারবেন। বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু যেতে চাই আবার খুলনায়। ডক্টর সুহাস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। আমরা খুলনার অবস্থা যতটুকু জানতে পেরেছি যে 100 শয্যা বিশিষ্ট খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে রোগী রয়েছে ধারণ ক্ষমতারও বেশি। আপনাদের 20টি আইসিইউ রয়েছে এবং যার একটিও খালি নেই। বাস্তব অবস্থাটা কি? আপনারা কি রোগীর চাপ সামলাতে পারছেন? হ্যাঁ, ধন্যবাদ। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতাল 100 শয্যার হলেও আমরা অতিরিক্ত 30 শয্যা বাড়িয়ে আমরা 130 শয্যার রুগীদের সেবা দিচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে সেই 130 শয্যাও কভার করছে না। আরো অনেক রুগী আসছে যাদের আমাদের ফ্লোরে রেখে চিকিৎসা প্রদান করা লাগছে। কিন্তু করোনা একটি বিশেষায়িত চিকিৎসা, অন্যান্য সাধারণ রোগের মতন ফ্লোরে রেখে তাদের চিকিৎসা দেওয়া যায় না, কারণ কখনো হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার প্রয়োজন পড়ে, কখনো ভেন্টিলেটর দেওয়ার প্রয়োজন পড়ে, যেটা বিশেষ ধরনের বিছানা না হলে সেই চিকিৎসা প্রদান করা সম্ভব হয় না। এই মুহূর্তে আমাদের খুলনা মেডিকেল কলেজে পুরাতন গ্যাস্ট্রোএন্টারোলজি ওয়ার্ড এবং পুরাতন অর্থোপেডিক্স ওয়ার্ডে আমাদের স্পেস রেডি করা আছে। প্রয়োজনীয় জনবল, চিকিৎসক, সেবিকা এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী পেলে এবং সাথে লজিস্টিক সাপোর্ট পেলে আমরা করোনা ইউনিট 2টা চালু করতে পারবো। তাহলে আমাদের যে এখন যে একুইট যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। জি, আপনাদের যে অতিরিক্ত জনবলের কথা বলছেন সেক্ষেত্রে আমরা আরেকটি দাবির কথাও শুনতে পাচ্ছি যে খুলনা জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালের পরামর্শ দিচ্ছেন অনেকে। সেটি কি করা দরকার কিনা? খুলনা জেনারেল হাসপাতাল হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, এই মুহূর্তে করোনা ইউনিট 2টা করা খুবই জরুরি, কারণ 100 শয্যায় আমরা 130 শয্যা চিকিৎসা দিয়েও আমাদের রোগী ফ্লোরে রাখতে হচ্ছে। সুতরাং খুলনা জেনারেল হাসপাতালই হতে হবে এমন কোনো কথা নেই, অন্য একটি ইউনিট চালু করা প্রয়োজন। ডক্টর সুহাস, আপনাকে অনেক ধন্যবাদ। এবার একটু আমি যেতে চাই ডক্টর বেনজির আহমেদের কাছে। ডক্টর বেনজির আহমেদ, আপনি ছোট করে যদি একটু বলেন খুলনার যে বাস্তব অভিজ্ঞতা শুনলেন সেই ক্ষেত্রে এখন তাদের প্রতি যদি সঠিকভাবে রোগীদের সেবা দেওয়া দরকার হয় তাহলে সেখানে কি করা দরকার? না, আমি যেটা আগেও বলছিলাম সেটা ওনার সঙ্গেই মিলে যাচ্ছে, যে ওখানে আসলে লোকবল দিতে হবে এবং সেটা প্রশিক্ষিত লোকবল। এমনকি আমি মনে করি এমনকি যদি ইউনিট চলে যায় ঢাকা থেকে, যেহেতু ঢাকায় আমাদের এখন চাপ কম, অনেকগুলো আইসিইউ ইউনিট এবং বিশেষ আইসিইউ ইউনিট এখন ফাঁকা আছে, এখানে চিকিৎসক, নার্স সকলকে মিলে যদি ওখানে নিয়ে যাওয়া যায়, তারা কিছুদিন থেকে প্লাস অন্যান্য চিকিৎসক নার্সদের এনে তারা যদি ট্রেনিং দেন হাতে কলমে, তাহলে আমি মনে করি সেবাটা ভালো হবে, তাদের উপর চাপ কম পড়বে। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে 4% এবং এটি আসলে বেড়েই যাচ্ছে এখন প্রতিদিন। এটি নিয়ন্ত্রণে এখন কি করণীয়?
দেখুন, এটা নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়া দরকার স্বাস্থ্য বিভাগে। ঝাঁপিয়ে পড়া বলতে এই বোঝাচ্ছি, এক হলো ভারত থেকে যেন আর সংক্রমণ না আসে, সেজন্য যারা ভারত থেকে আসতেছেন তাদেরকে কঠোর কোয়ারেন্টাইন করা। অবৈধভাবে যারা আসেন এটাকে যেন না আসে, সেটা বিজিবির মাধ্যমে এটাকে থামিয়ে দেয়া। এবং যারা ট্রাক ড্রাইভার আসছেন, এখন খুব কঠোর হওয়া উচিত যে টিকা ছাড়া, যাদের টিকা দেওয়া নেই এমন ট্রাক ড্রাইভার হেল্পার যেন এখানে না আসেন, এবং তাদের আবশ্যিকভাবে প্রত্যেককে টেস্ট করতে হবে এবং তাদেরকে অন্যদের সাথে মিশতে দেওয়া যাবে না। এবং আমরা যদি দেশের অভ্যন্তরের কথা বলি, তাহলে আমাদের প্রত্যেকটা রুগীকে ঘিরে এখন কাজকর্ম করতে হবে, তাদেরকে আইসোলেশন করতে হবে, তাদের সংস্পর্শে যারা আসছে তাদেরকে টেস্ট করতে হবে, তাদের খুঁজে বের করতে হবে, যাতে করে আমাদের কমিউনিটিতে যদি ট্রান্সমিশন হতেই থাকে, তাহলে আমরা যদি শয্যা বাড়াইও, আপনি জানেন ঢাকার অভিজ্ঞতা আমাদের আছে, আমরা তো ঢাকায় অনেক ক্যাপাসিটি বেশি, আপনি জানেন, তারপরেও কিন্তু পারা যায়নি। সেক্ষেত্রে এখন কিন্তু গ্রামে সংক্রমণ হচ্ছে, আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এবং এই গ্রামে আমাদের আদৌ কোনো চিকিৎসা সেবা তেমন নেই। সুতরাং আমাদের খুব দ্রুত সংক্রমণ কমাতে হবে ওখানে, এবং কঠোর লকডাউন যেটা আমরা বলি, অর্থাৎ মুভমেন্ট রেস্ট্রিকশন, বাড়ি থেকে কাউকে বের হতে দেওয়া যাবে না। এবং আমাদের পাশাপাশি মাথায় রাখতে হবে এটা যেন দেশের অন্যখানে না ছড়ায়। সুতরাং বহনগুলো খুব দ্রুত বন্ধ জি, করে আপনি দেওয়া যখন উচিত। একটু টিকার সীমান্ত প্রসঙ্গ বলছিলেন, এই টিকা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা দেখতে পেলাম যে আজকে পররাষ্ট্রমন্ত্রীও বললেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা টিকা আনার চেষ্টা করছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সহ কয়েকটি দেশ তাদের সঙ্গে কথাও বলেছে, তারা করোনার টিকা দেবে সে আশ্বাসটি দিয়েছে। তবে কবে টিকা আসবে সেটি এখনো সুনির্দিষ্টভাবে জানায়নি। আমাদের সেই ক্ষেত্রে কতখানি আমরা আশাবাদী হতে পারি টিকা আসার ক্ষেত্রে? দেখুন, এটাই সত্যি কথা। উনি যেটা বলেছেন সেটাই হলো বাস্তব কথা, যে যুক্তরাষ্ট্রের যে 6 কোটি অতিরিক্ত টিকা আছে অ্যাস্ট্রাজেনেকার, সেটা তারা যাদের তাদের তালিকা বাংলাদেশ নেই। সুতরাং বাংলাদেশ চেষ্টা করেও এটা পাওয়া যাচ্ছে না। ভারতের সেরাম ইনস্টিটিউটের কথা আপনি জানেন। এমনকি আমরা রাশিয়া এবং চীনের সাথে যে দ্বিপাক্ষিক যে নানা মানে বার্গেইন করছি বা আলোচনা করছি, সেখানেও আমাদের কিছু ডক্টর বেনজির আহমেদের সংযোগটি একটু বিচ্ছিন্ন হয়েছে। আমরা ডক্টর সুহাস রঞ্জন হালদারের কাছে একটু জানতে চাই যে আপনারা করোনার যেই রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন, আপনাদের এই মুহূর্তে যে সরঞ্জাম আছে সেটি কি যথেষ্ট কিনা? এই মুহূর্তে আমাদের অক্সিজেনের তেমন কোনো ঘাটতি নেই, তবে যদি রোগী আরো বেড়ে যায় তবে আমাদের আরো কিছু অক্সিজেন সিলিন্ডার এবং একটি ভিআই ট্যাঙ্ক অনেকদিন ধরে পড়ে আছে, সেটি সংযোগের কাজ চলছে। সেটা হলে আমাদের আর অক্সিজেনের কোনোই রোগী বাড়লেও কোনো সংকট থাকবে না। আর আমাদের যথেষ্ট পরিমাণে আইসিইউ বেড আছে এবং আমাদের অন্যান্য হাইফ্লো নেজাল ক্যানুলা বা অক্সিজেন কনসেন্ট্রেটরেরও কোনো ঘাটতি নেই। ডক্টর সুহাস রঞ্জন হালদার, আপনাকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে ডক্টর বেনজির আহমেদকেও ধন্যবাদ জানাচ্ছি। করোনার কারণে স্থগিত হলো 163 ইউনিয়ন পরিষদ ও 9 পৌরসভার ভোট। কুমিল্লা 5, ঢাকা 14, সিলেট 3 আসনের উপনির্বাচন পিছিয়ে হবে 28 জুলাই। তবে আগের তফসিলেই নির্বাচন হবে 204 ইউনিয়ন পরিষদ এবং 2 পৌরসভায়। ভোটের কারণে সেখানেও সংক্রমণ বাড়লে দায় কার, এ প্রশ্নের জবাব দেননি ইসি সচিব। এসব বিষয় নিয়ে আলোচনা করতে তেজগাঁ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। সব শেষ কথা দিয়ে শুরু করি যে করোনার উচ্চ ঝুঁকিতে থাকা এলাকায় ভোট স্থগিত করা হলেও যেসব এলাকায় ভোট হচ্ছে সেখানে সংক্রমণ বাড়লে দায় কার, এই প্রশ্ন ইলেকশন কমিশনের সচিব যেমন এড়িয়ে গেছেন, কিন্তু এই দায়টি আসলে কার হবে যদি সেখানে সংক্রমণ বাড়ে? না, দায়টি ডেফিনেটলি নির্বাচন কমিশনেরই হবে, কারণ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিন্তু গত 4 দিন আগে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই ব্যাপারে তাদের সতর্ক করেছেন এবং বলেছেন যে তারা যেন বিষয়টি বিবেচনা করেন এবং ব্যবস্থা নেন। এই কারণেই কিন্তু আজকে তড়িঘড়ি করে নির্বাচন কমিশনের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সেই বৈঠকে কিন্তু আমরা দেখলাম যে কিছু আসলে বিচ্ছিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু কিছু এলাকায় তারা ঝুঁকিপ্রবণ যেসব এলাকাগুলো এখন চিহ্নিত আছে সেই এলাকাগুলোতে তারা ভোট স্থগিত করেছেন। কিন্তু যে এলাকাগুলোতে করোনার প্রকোপ আছে কিন্তু সংক্রমণ হার তত বেশি নয়, সেই এলাকাগুলোতে আবার তারা ভোট চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। কিন্তু এখন তো আসলে বোঝা যাচ্ছে না। যেমন আমরা প্রথম দেখেছিলাম যে আমাদের সীমান্তের যে জেলাগুলো সেগুলোতে
শনাক্তের হার সবচেয়ে বেশি ছিল। এখন কিন্তু আবার একটু ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু সীমান্তের পাশের জেলাগুলো, যেগুলোতে সীমান্ত নেই, সেই সব জেলাগুলিতে, যেমন চাঁপাইনবাবগঞ্জে ছিল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জেলা, সবচেয়ে বেশি শনাক্তের হার ছিল। এখন কিন্তু চাঁপাইনবাবগঞ্জের চেয়ে বেশি নাটোরে শনাক্তের হার হচ্ছে। ফলে এখন কিন্তু সব জেলাগুলিতেই কিন্তু করোনা সংক্রমণের হারটা বাড়তে শুরু করেছে। ওভারঅলও যদি আপনারা হিসাব দেখি, গত এক সপ্তাহে কিন্তু শনাক্তের হার 4 থেকে 5% বেড়ে গেছে। আজকে সর্বশেষ কিন্তু শনাক্তের হার 14 ছাড়িয়েছে। ফলে এমন একটা ভীতিকর অবস্থায় কিন্তু এই নির্বাচনগুলোর দিকে আমরা এগুচ্ছি। প্রায় 163টা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হলেও কিন্তু আরো 200-র বেশি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। কোনো ধরনের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল কিনা অথবা আছে কিনা এইগুলি করার, যে এতদিনের মধ্যে শেষ করতেই হবে? প্রথমত এখানে দুটি নির্বাচন, একটি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা নির্বাচন, এই দুটি স্থানীয় সরকার নির্বাচন। এগুলোতে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। এগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত মতেই চালাতে পারবেন। যে কোনো দৈবিক দুর্বিপাকের কারণে যদি সময় মতো নির্বাচন করতে না পারেন, তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যিনি বর্তমান চেয়ারম্যান আছেন বা বর্তমান মেয়র আছেন, তাকে বলবেন পরবর্তী নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে। এই জায়গায় কোনো সাংবিধানিক কোনো বিষয় নেই। কিন্তু সাংবিধানিক বিষয় আছে উপনির্বাচনগুলোতে, সংসদের আসনগুলোতে নির্বাচনের যে বিষয় আছে। আপনি জানেন যে 4টা পার্লামেন্টারি আসনে আমাদের সংসদ সদস্য না থাকায় শূন্য হয়েছে। সেগুলোতে সংবিধান অনুসারে 90 দিনের মধ্যে নির্বাচন করার বিধান, মানে যেদিন আসনটি শূন্য হলো সেই থেকে 90 দিনের মধ্যে। এই 90 দিন পরে আরও 90 দিন ইলেকশন কমিশনের হাতে দেওয়া আছে, যে কোনো বিশেষ কারণে দৈবিক দুর্বিপাকের কারণে যদি নির্বাচন করতে না পারে, তাহলে আরও 90 দিন তাদের হাতে সময় দেওয়া আছে। তার মানে 90 দিন আরও 90 দিন, 180 দিন সময় নির্বাচন কমিশনের হাতে আছে। সেই হিসাবে কিন্তু অগাস্ট মাস পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে সময় আছে এই উপনির্বাচনগুলো করার জন্য, শুধুমাত্র লক্ষ্মীপুরের আসনটি বাদে। কারণ লক্ষ্মীপুর আসনের যে 180 দিনের যে মেয়াদ, সেটি এ মাসেই শেষ হবে। ফলে লক্ষ্মীপুরের ব্যাপারে এক ধরনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে এ মাসে নির্বাচন করার। তবে অনিমেষ, আরেকটু জানিয়ে রাখি যে আমাদের দেশে না হলেও ভারতে কিন্তু এই ঘটনা ঘটেছে, যে যখন ওই সাংবিধানিক বাধ্যবাধকতা ভারতেও আছে, তারা যখন ওই বাধ্যবাধকতার মধ্যে করতে পারেনি নির্বাচন, তখন কিন্তু তারা উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েছে এবং উচ্চ আদালত কিন্তু তাদের সময় বৃদ্ধির একটা নির্দেশনা দিয়েছে, যে তাদের যতদিন, কারণ একটি মহামারী চলছে, এই মহামারীর সময় যতদিন সম্ভব নির্বাচন উপযোগী না হবে, কারণ আগে মানুষের জীবন, সেটি রক্ষা করার জন্য নির্বাচন কমিশনকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশনও কিন্তু যদি সাংবিধানিক সেই বাধ্যবাধকতার মধ্যে পড়ে যায় বা আদালতে শরণাপন্ন হতে পারে। আশিস জগৎ, আরেকটি বিষয় একটু জানতে চাই যে আমাদের জাতীয় পরিচয়পত্র কাদের অধীনে থাকবে সেটি নিয়ে আমরা টানা হেচড়া দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যাওয়ার একটি প্রক্রিয়া চলছে, এদিকে নির্বাচন কমিশন বলছে যে এটি তাদের অধীনেই থাকা উচিত। আসলে বিষয়টি একটু পরিষ্কার করবেন যে জাতীয় পরিচয়পত্র কাদের অধীনে থাকা উচিত? না, দেখেন, জাতীয় পরিচয়পত্রের বিষয়টা কখন আসলো আপনার নিশ্চয় মনে আছে, যখন গত বিএনপির মেয়াদের শেষ সময় ভোটার তালিকা নিয়ে একটা বাংলাদেশে একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়েছিল। মানে আমরা দেখেছিলাম যে 1 কোটিরও বেশি ভুয়া ভোটার পাওয়া গিয়েছিল ভোটার তালিকায়। এরপর যখন আসলে 1/11 সরকার আসে, তখন কিন্তু প্রথমেই তারা নির্বাচন কমিশনকে বলেছিল যে একটি ত্রুটিমুক্ত একটি ভোটার তালিকা করার জন্য, এবং সেই ত্রুটিমুক্ত ভোটার তালিকার প্রথম শর্তই কিন্তু ছিল ভোটার আইডি কার্ড করা। এবং এই ভোটার তালিকার সঙ্গে কিন্তু ভোটার আইডি কার্ডটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল, কারণ যাতে করে এই দ্বৈত ভোটার বা জাল ভোটার বা ভুয়া ভোটার থাকতে না পারে, সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু নির্বাচন কমিশন এই কাজটি শুরু করেছিল। এবং এখন কিন্তু এই যে ভোটার আইডি কার্ড, সেটি কিন্তু এখন আমাদের শুধু ভোটের জন্য না, সেটি কিন্তু সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। যেহেতু বিষয়টি নির্বাচন কমিশনের ভোটার পরিচয়পত্র এবং ভোটার তালিকা একটির সঙ্গে সম্পৃক্ত আছে, সেই কারণে নির্বাচন কমিশনের কাছেই বিষয়টি ছিল, সেই দায়িত্বটি ছিল। কিন্তু এখন কিন্তু ভোটার আইডি কার্ড দেওয়ার যে কাজটি, সেটি একটি বিরাট কর্মযোগ্য। কারণ প্রতিনিয়ত যেমন নতুন আইডি কার্ড দিতে হচ্ছে, সংশোধন করতে হচ্ছে, আবার যারা মারা যাচ্ছে তাদের বাদ দিতে হচ্ছে। ফলে এটি এখন সময় এসেছে বোধহয় এটি একটি আলাদা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। ভোটার আইডি কার্ড যে সেটি এখন কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবে সেটি হয়তো পরে সিদ্ধান্ত নেওয়ার বিষয়, কিন্তু প্রাথমিকভাবে এটিকে একটি
প্রতিষ্ঠান হিসাবে এটিকে একটি অধিদপ্তর হতে পারে বা পরিদপ্তর হিসাবে গঠন করতে হবে, এবং যেখানে বিশেষায়িত এবং ওই অফিসে ওই অধিদপ্তরের জন্য বিশেষভাবে কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ দিতে হবে। তবে ডেফিনেটলি নির্বাচন কমিশনের সঙ্গে আসলে কিন্তু যোগাযোগ রেখেই কাজটি করতে হবে, কারণ মূল সোর্স কিন্তু ইলেকশন কমিশন। ভোটার তালিকা করার কিন্তু ইলেকশন কমিশনের সাংবিধানিক বাধ্যবাধকতা, মানে এই কাজটি তাদের করতেই হবে। ফলে ইলেকশন কমিশনের সঙ্গে সঙ্গতি রেখেই এই ভোটার তালিকার কাজ এবং ভোটার তালিকার সঙ্গে আইডি কার্ডের কাজটি আসলে করতে হবে, এবং সরকারকে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ধরনের সুপারভাইজারি কাজটি করতে পারে। তবে একেবারে আলাদা করে নিয়ে যাওয়াটা বোধহয় এটি জনগণের জন্য, যেটি স্বস্তির জন্য আসলে কাজটি করা, সেটি হয়তো স্বস্তিদায়ক হবে না। বিষয়টি পরিষ্কার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধর্মাশ্রয়ী উগ্রবাদের পাশাপাশি মাদক সন্ত্রাস বন্ধ করে সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব বিষয় নিয়ে কথা বলতে খিলগাঁও থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মডেল মসজিদ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান তালুকদার। মোহাম্মদ শফিকুর রহমান তালুকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা যে বিষয়গুলি গত 2-3 দিন ধরে শুনছি যে এই মডেল মসজিদগুলিতে নানা ধরনের সুযোগ সুবিধা যেমন থাকবে, তেমনিভাবে ইসলামের সঠিক পথে ইসলামের সঠিক ব্যাখ্যাটিও সাধারণ মানুষকে দেয়া হবে এখান থেকে, যাতে জঙ্গিবাদ বা উগ্রবাদের উত্থান থেকে যাতে সাধারণ মানুষ বিরত থাকে। এই মডেল মসজিদগুলোতে কি কি সুযোগ সুবিধা থাকবে আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতাদের, এবং এই মডেল মসজিদের নিয়ে যে আপনাদের মিডিয়ার যে ব্যাপক আগ্রহ, ব্যাপক প্রচারণা চালিয়েছেন, সেই জন্য সব মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া কর্মী, সম্পাদক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা মহতী কাজ গুরুত্ব অনুধাবন করে আপনারা দেশ বিদেশে যে প্রচারটা চালিয়েছেন সেটা অত্যন্ত ইতিবাচক, এবং বাংলাদেশের ইতিহাসে, আজকে শুধু বাংলাদেশের ইতিহাসে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন যে এর আগে ইতিহাসে কোনো নজির নেই যে এতগুলি মসজিদ, 560টা মসজিদ একসাথে কোন সরকার উদ্যোগ নিয়ে নির্মাণ করেছেন। তো এই জন্য আমাদের এই মসজিদগুলি কিন্তু শুধু মসজিদ না, আপনি যে বলেছেন যে সুযোগ সুবিধা কি কি থাকবে, এখানে ইসলামের সঠিক প্রচার প্রসারের জন্য ইসলামী গবেষণা কেন্দ্র আছে, ইসলামী শিক্ষার প্রচার প্রসারে লাইব্রেরি আছে, এখানে প্রশিক্ষণ কেন্দ্র আছে, এইখানে আমাদের মৃত ব্যক্তি গোসল দাফন করানোর ব্যবস্থা আছে, হাজী সাহেবদের রেজিস্ট্রেশন, প্রি রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন ব্যবস্থা আছে, হাজী সাহেবদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এবং এখানে হিফজখানা আছে, এবং ইমাম সাহেবদের থাকার এবং এইখানে মুয়াজ্জিন সাহেবদের আবাসনের ব্যবস্থা, বিদেশি পর্যটকদের আবাসন ব্যবস্থা, এবং ইসলামের সুমহান যে বাণী, যে সঠিক প্রচার প্রসারের জন্য আমাদের ইমাম সাহেবদেরকে সেখানে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, পর্যায়ক্রমে সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে যে তারা দেশের আর্থসামাজিক উন্নয়নে নেতৃত্ব দানের, ইমামতি করার পাশাপাশি। আরেকটি বিষয় একটু জানতে চাই যে প্রধানমন্ত্রী বলেছেন যে দেশে ধর্মীয় সংবেদনশীলতা বাড়াতে এই মডেল মসজিদগুলি ভূমিকা রাখবে, সেটি কিভাবে ধর্মীয় সংবেদনশীলতা বাড়াবে এই মডেল মসজিদগুলি? অবশ্যই বাড়াবে। আপনারা জানেন এদেশে ইসলাম যে প্রচার হয়েছে, আমাদের ওলিয়া উলিয়াগণ তারাই দেশে, তাদের মাধ্যমে দেশে ইসলাম প্রচার হয়েছে, এবং তারা কিন্তু জোর করে কাউকে ইসলামে দীক্ষিত করেননি। তাদের যে উন্নত চরিত্র, মাহাত্ম্য, তাদের আদর্শ, তাদের মহানুভবতা, সেই সব গুণাবলী দেখে মানুষ আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই যে ধর্মীয় যে উদারতা, মানবিক শিক্ষা, সব ধর্মের মানুষ এখানে সম্প্রীতির সাথে অসাম্প্রদায়িক একটা চেতনা, এইটা এখানে গড়ে তুলতে আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ইসলামের নামে যারা সন্ত্রাস করে, জঙ্গিবাদ করে, মানুষ হত্যা করে, আর তারা প্রকৃত মুসলমান, তারা ইসলামকে ব্যবহার। আরেকটি বিষয় একটু জানতে চাই যে 560টি মসজিদের মধ্যে আজ 50টি মসজিদের উদ্বোধন হলো, বাকিগুলি উদ্বোধন হবে কবে নাগাদ, অর্থাৎ আর কতদিন সময় লাগবে পুরো প্রকল্পের কাজ শেষ হতে? আমরা 2023 সালের জুন মাসের মধ্যে ইনশাল্লাহ 560টা মডেল মসজিদ সম্পন্ন করার আমরা আমাদের এই পরিকল্পনা আছে। আমরা আশা করি 2023 সালের জুন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করতে পারব।
এবং বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন এবং তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে সারা দেশের প্রত্যেক জেলায় উপজেলায় যেই কর্মকাণ্ডগুলি করছেন, মডেল মসজিদ নির্মাণ করছেন, এতে আপনি গিয়েছিলেনও দেখতে, সরজমিনে দেখতে পেয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি পেয়েছেন আপনি? সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমি শুধু কালকে নয়, আমি সারা দেশ আমি ঘুরেছি, যেখানেই গিয়েছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। সর্বস্তরের মানুষ এই মসজিদগুলি দেখার জন্য ভিড় জমিয়েছে। এই আরো অন্তত 1 মাস আগে থেকে আমি ওই মডেল মসজিদ সম্পন্ন করার কাজ পরিদর্শন করার জন্য, তদারকি করার জন্য, তাড়াতাড়ি যাতে শেষ হয়, গিয়েছি বিভিন্ন মসজিদে। সেখানে অনেক স্থানীয় জনগণ দূর দূরান্ত থেকে এসেছেন। যেমন আমি কিছুদিন আগে গফরগাঁয়ে গিয়েছি, সেখানে আমাদের যে এমপি সাহেব উপস্থিত ছিলেন, ওনারা 1 একর জমি দিয়েছেন ব্রহ্মপুত্রের পাড়ে, এবং এত সুন্দর চমৎকার একটি মসজিদ, আপনি সারা বাংলাদেশে এই মসজিদগুলোর মতো এমন দৃষ্টিনন্দন মসজিদ কিন্তু আর দেখবেন না। এবং এই সর্বস্তরের মানুষের মধ্যেই একটা উৎসাহ উদ্দীপনা কাজ করেছে, এবং একটা সুন্দর সুখী সমৃদ্ধ সমাজে সুশাসন প্রতিষ্ঠা, ন্যায় নীতি প্রতিষ্ঠা, উদার মানবিকতা প্রতিষ্ঠা এবং সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ করবেই। তাছাড়া আমরাও চাইবো যে আপনি মাদক যেই কথাগুলি বললেন সেই কথাগুলি যেন বাস্তবায়ন হয়। শফিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সম্প্রতি সিলেটে 7 বার ভূকম্পনের পর নগরীর 42,000 ভবনে ভূমিকম্প সহনশীলতা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। পুরো সমীক্ষার কাজ করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এসব বিষয় নিয়ে কথা বলতে সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর জহির বিন আলম। ডক্টর জহির বিন আলম, তাকে স্বাগত জানাচ্ছি। সিলেট সিটি কর্পোরেশন যে উদ্যোগটি নিয়েছে, যদি অনেক দেরিতে, তারপরে তাদেরকে সাধুবাদ জানাই। এই সমীক্ষার কাজ শেষ করতে আপনাদের কতদিন লাগবে? আপনাকে ধন্যবাদ। তো গতকালকে আমাদের উপাচার্য, মাননীয় উপাচার্য এবং মাননীয় মেয়রের উপস্থিতিতে আমাদের একটা যৌথ মিটিং হয়েছে। সেই মিটিং এর ফলাফলের উপরে ভিত্তি করে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষক এবং ছাত্ররা এই 42,000 বিল্ডিং আমরা অ্যাসেসমেন্ট করব। তো আজকে থেকে আমরা ক্লাস্টার ভিত্তিতে আমাদের কিছু মার্কেট, যেগুলি ভালনারেবল মার্কেট ছিল, সেগুলির অ্যাসেসমেন্ট আমরা শুরু করেছি। তো এই অ্যাসেসমেন্ট করতে অ্যাকচুয়ালি আমাদের ছাত্ররা এবং মাননীয় উপাচার্য আন্ডারে আরও কিছু ডিপার্টমেন্ট আছে, প্যাট্রোলিয়াম ডিপার্টমেন্ট, তো ওখানকার ছাত্রদেরকে এবং টিচারদেরকেও আমরা ইনভলভ করে আমাদেরকে 6 থেকে 8 মাস আমাদেরকে একটা টাইম ধরে দেওয়া হয়েছে, যে এর মধ্যে আমাদেরকে এই বিল্ডিংগুলো অ্যাসেস করে কি করতে হবে সেই ব্যাপারেও আমাদের দিক নির্দেশনা দিতে হবে। এবং 42,000 ভবনের মধ্যে আপনি বলছিলেন যে ঝুঁকিপূর্ণ বেশ কিছু মার্কেটও রয়েছে। আপনারা যে প্রতিবেদন দেবেন, সেই প্রতিবেদন সিটি কর্পোরেশন পালন করবেন বা কি করবেন, সেই বিষয়ে কি তাদের সঙ্গে আপনাদের কোনো আলাপ আলোচনা হয়েছে? হ্যাঁ, আমাদের যে জিনিসটা হয়েছে যে মাননীয় মেয়র বলেছেন যে আমরা যেই সাজেশন দেব, সেই সাজেশন অনুসারে মার্কেটগুলি এবং বিল্ডিংগুলি কাজ করছে কিনা, যদি কাজ না করে তাহলে ওই বিল্ডিংগুলিকে ওনারা পরিত্যক্ত হিসাবে ঘোষণা করবেন। তো ফলে যেটা হবে যে আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। তো সেই জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে, এই শহর যেহেতু আমাদের সবাই শহর, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে বিল্ডিংগুলিকে অ্যাসিস্ট্যান্ট করার সুযোগটা আমরা। অধ্যাপক জহির বিন আলম, যেই 42,000 ভবন নির্মাণ হয়েছে, এগুলো নিশ্চয়ই কোনো না কোনো সংস্থার থেকে অনুমোদন নিতে হয়েছে, সিলেট সিটি কর্পোরেশন অথবা এর আগে যদি সিলেট পৌরসভা অথবা সংশ্লিষ্ট সংস্থা থেকে। তখন কি ভূমিকম্প সহনশীলতার বিষয়টি তারা দেখেননি? না, অ্যাকচুয়ালি আমাদের সিটি কর্পোরেশনে বিল্ডিং করার ক্ষেত্রে ইমারত নির্মাণ যেই আইন আছে, সেটা আমরা ফলো করেছি কিনা সেইটা চিন্তা করা হয়। তো এখন তো কোড, যেহেতু ভূমিকম্পের কথাটা আসছে, তো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আছে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কিছুদিন পরপর পরিবর্তন করা হয়। তো আমরা দেখব যে ওই বিল্ডিংটা যেই সনে করা হয়েছে, সেই সনে যে বিল্ডিং কোড আছে, সেই বিল্ডিং কোডটা মেনটেন করা হয়েছে কিনা। আর নতুন যে কোড পালন মানে অ্যাপ্লাই করা হয়েছে, সেই ক্ষেত্রে সেই কোড
অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে ওই বিল্ডিংকে স্ট্রেংথেন করতে হলে কি কি করতে হবে সেটা আমরা সাজেশনের মধ্যে আনবো। অধ্যাপক ডক্টর জহির বেগম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই ছিল বিকাশ থেকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। হাত থাকার জন্য ধন্যবাদ।